পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ইসরায়েল। দাবি ডোনাল্ড ট্রাম্পের ২ মার্কিন ঘাঁটিতে হামলার কয়েক ঘণ্টা পর এলো ঘোষণা। এখনও স্বীকার করেনি তেহরান ও তেল আবিব। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করে হামলার অভিযোগ নেতাদের, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পরীক্ষার আগেই সামাজিক মাধ্যমে এইচএসসির প্রশ্নপত্র বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। বারবার এমন ঘটনা এড়াতে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ। গুম নিয়ে রোমহর্ষক বর্ণনা কমিশনের প্রতিবেদনে। ক্রসফায়ারের পাশাপাশি হত্যা করা হতো ইটভাটা ট্রেনের নিচে ফেলে। নির্দেশদাতার শীর্ষ পর্যায়ের সাবেক প্রধানমন্ত্রীর নাম। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। ২০২৩ সালের তুলনায় ২৪-এ কমেছে ১৩% বেশি। নীতি জটিলতা আর সক্ষমতার ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি তেহরান ও তেল আবিব। ট্রাম্প বলেছেন প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে। ২৪ ঘন্টা পর দেশ দুটির ১২ দিনের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর জবাবে সোমবার ইরানও হামলা চালায় কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। এরপরই ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে, যা ১২ ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতির পর্যায়ে যাবে। আর ২৪ ঘন্টার পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। পোস্টে ইরান ইসরায়েলের সংঘাতকে ১২ দিনের যুদ্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প। আশা প্রকাশ করেন এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। যুদ্ধবিরতির সময়ে দেশ দুটি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, এখন শান্তির সময়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিভাবে এ চুক্তি সম্পন্ন হলো তা জানা যায়নি। দেশ দুটিও যুদ্ধবিরতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের ঘোষণার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন করায় ট্রাম্পের প্রশংসা করেছেন। আর সিএনএনকে ইরানের এক সরকারি কর্মকর্তা বলেছেন, তেহরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, যেটির নাম দেওয়া হয় ভিক্টোরি মেসেজ। যদিও স্থলভাগে আঘাতের আগেই বেশ কয়েকটি প্রতিহতের দাবি করে কাতার। পাওয়া যায়নি হতাহতের খবর। হামলার শঙ্কায় সতর্কতা জারি করা হয় কুয়েত ও বাহরাইনে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার পর তেহরানের বিভিন্ন এলাকায় শোনা যায় বিস্ফোরণের শব্দ। এরপরেই তেল আবিবের রামাতগানের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানকে উস্কে দিলে যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত তারা। কাতারের বাসিন্দাদের জন্য এটি ছিল ভিন্ন রকম অভিজ্ঞতা। ক্ষেপণাস্ত্র হামলার আগেই সাইরেনের শব্দেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক বাসিন্দা। স্থানীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘন্টার মধ্যে এই জবাব দিল দেশটি, যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতার প্রশাসন।
কাতারের পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আসাদ আল আইন লক্ষ্য করেও। এরপরই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তেহরান এ অভিযানের নাম দিয়েছে ভিক্টরি মেসেজ। এ ঘটনার পরেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছে আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। ইরানে হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের ক্ষতি সাধনের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি তেহরান। এদিকে 3টি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। এদিকে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই হামলার পর ইরানকে ধন্যবাদ জানিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল হামলার ব্যাপারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কাতার ও ইরাকে হামলার পর জানান, ইরান কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, এটাই ইরানি জাতির মহৎ সাহসিকতা। এর আগে তেহরান, কারাজ ও পারচিনে হামলার দাবি করে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কারাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রাংশ তৈরির কারখানার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরেও হামলা চালানো হয়। এতে কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের মধ্যাঞ্চলে ড্রোন হামলাও চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহত হন। আর নিজেদের আকাশসীমায় ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। কয়েকদিনের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যদিও এখনও প্রকাশ হয়নি হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কর্মসূচিতে কিছুটা ধাক্কা লাগলেও পুরোপুরি থেমে যায়নি ইরানের পরমাণু সক্ষমতা। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান, এই 3টি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির প্রাণভোমরা। ট্রাম্পের দাবি, এই আঘাতে ইরান অন্তত কয়েক বছর পিছিয়ে পড়েছে এবং তাদের পারমাণবিক হুমকি এখন আর অবশিষ্ট নেই। ফোর্দোতে নিক্ষেপ করা হয় 14টি বাংকার বাস্টার বোমা, যেগুলো ভূগর্ভে 200 ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাতানজে আঘাত হানে স্টেলথ বোমার বহর, আর ইস্পাহানে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ইস্পাহানের 6টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে ছিল একটি কেমিক্যাল ল্যাব ও দূষিত উপকরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে ফোর্দো বা নাতানজে কেন্দ্রীয় ইউরেনিয়াম সঞ্চয়াগারের অবস্থা এখনও নিশ্চিত নয়। কোনো স্বাধীন মূল্যায়ন এখনও প্রকাশ পায়নি বলে জানায় গণমাধ্যম। ইরান বলছে, হামলার আগেই মূল উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক উপদেষ্টা দাবি করেন, স্থাপনাগুলো খালি ছিল, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও গালফ রাষ্ট্রগুলো জানায়, কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, যা ইঙ্গিত করে মূল সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও হয়তো অক্ষত আছে। বিশ্লেষকদের দাবি, হামলার আগে থেকেই ইরান হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও মজুদ কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলায় ইরান কতটা পিছিয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। যতক্ষণ না তা ধ্বংস হয়, তাদের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হবে না। তাদের মতে, কেন্দ্র ও অবকাঠামো ভাঙলেও জ্ঞান, প্রযুক্তি ও কাঁচামাল থাকলে তারা আবার ফিরে আসতে পারে। একই আশঙ্কা পশ্চিমা গোয়েন্দাদের মধ্যেও। তারা বলছে, এই হামলা হয়তো সাময়িক ধাক্কা, স্থায়ী সমাধান নয়। ইসরায়েল এর মধ্যেই চাপ দিচ্ছে ধারাবাহিক অভিযানের পক্ষে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মুখে থাকলেও আগামী 45 দিন বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এ মুহূর্তে 32 দিনের ডিজেল এবং ফার্নেস অয়েল, 12 থেকে 15 দিনের অকটেন পেট্রোল ও জেট ফুয়েল সহ অন্যান্য জ্বালানি তেলের মজুদ করে তুলেছে বাংলাদেশ। চলতি মাসে বন্দরে ভিড়বে তেলবাহী আরও 5টি জাহাজ। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়ার শঙ্কায় বিপিসি। শাখাউত টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইরানের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে বহুল আলোচিত এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। এই অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেলের সংকট সৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে।
তবে আগে থেকে বাংলাদেশ পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রাখায় কিছুটা চিন্তামুক্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিশেষ করে সৌদি আরব থেকে মাসে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আনতে হয় বাংলাদেশকে। এক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। বিকল্প হিসেবে রয়েছে আরব আমিরাতের ফুজিয়ারা বন্দর। ক্রুড অয়েল ওখান থেকেও মাঝে মাঝে আমাদের লোড হয়, সো ওইটা থেকে আমরা ধারণা করছি তারা ওই বন্দরটা ব্যবহার করতে পারবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ক্রুড অয়েল সৌদি আরব এবং এলপিজি ও এলএনজি কাতার থেকে হরমুজ প্রণালী হয়ে আসলো। এক্ষেত্রে পরিশোধিত জ্বালানি তেল হিসেবে পরিচিত অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল এবং জেট ফুয়েল আমদানি হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে। তাই ক্রুড অয়েল অন্যান্য গ্যাস জাতীয় জ্বালানি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শেই কর্মকর্তার। হরমুজ প্রণালী বন্ধ হলে সৌদি আরব তাদের বিকল্প আছে, তারা ওই রেড সি দিয়ে তারা এক্সপোর্ট করতে পারে। তবে কাতারের গ্যাস বা এগুলোর ক্ষেত্রে হয়তো ডিফিকাল্টিস হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বিকল্প উৎসগুলো এখনই খোঁজা শুরু করা দরকার। বিপিসির তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে 32 দিনের মজুত হিসেবে 3,72,000 মেট্রিক টন ডিজেল, 12 দিনের 12,000 মেট্রিক টন অকটেন, 13 দিনের 16,600 মেট্রিক টন পেট্রোল, 31 দিনের 51,000 মেট্রিক টন জেট ফুয়েল এবং 29 দিনের 51,000 মেট্রিক টন ফার্নেস অয়েল মজুত রয়েছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ার সংখ্যা বিপিসির। রিফাইন্ড অয়েল 20% এফেক্ট করে হচ্ছে হরমুজ প্রণালী, ক্রুড অয়েল 30% এফেক্ট করে হরমুজ প্রণালী। সো এইটার একটা রেস্ট্রিকটিভ এফেক্ট কিন্তু পড়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপরে, আপনি যেখান থেকে তেল কেনেন। বিপিসির তথ্য অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে জ্বালানি তেলবাহী আরও অন্তত 9টি জাহাজ ভিড়বে এই চট্টগ্রাম বন্দরে, যার মধ্যে রয়েছে 27,000 মেট্রিক টন অকটেন, 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 1,80,000 মেট্রিক টন ডিজেল, 10,000 মেট্রিক টন জেট ফুয়েল। এক্ষেত্রে সংকট এড়ানোর পাশাপাশি মজুত অটুট রাখতে জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। আমাদের দেশে যে তেলটা আমরা ইম্পোর্ট করি এটার উপর অবশ্যই কিছুটা সাধন করা দরকার, এবং 45 দিন যে মজুদের কথা বলছে বর্তমান বিপিসি বা আমাদের যারা এটার সাথে জড়িত, তো সেটা আরও বৃদ্ধি করা দরকার। বছরে বাংলাদেশে 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল এবং 45 লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে এ হামলা হয়েছে বলে অভিযোগ দলটির নেতাদের। এ সময় এনসিপির 4 নেতা আহত হন বলে জানা গেছে। প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে দলটি। লিখিত অভিযোগ দিয়েছে রমনা থানায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের সামনে বিস্ফোরণের শব্দে ছোটাছুটি শুরু করেন আশপাশের লোকজন। বহুতল এই ভবনেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়। বিস্ফোরণের সময় দৌড়াতে দেখা যায় দলটির সদস্য সচিব আখতার হোসেনকেও। এনসিপির বিবৃতিতে বলা হয়, মূলত আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেই বিস্ফোরণে আহত হয়েছেন এনসিপি ও এর অঙ্গ সংগঠনের 4 নেতা। ঘটনার প্রতিবাদে রাত 11:15টার দিকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি। পরে মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে যায়। সেখানে ঘটনা নিয়ে ব্রিফ করেন দলটির শীর্ষ নেতারা। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় আছেন জানিয়ে আখতার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার বলেও উল্লেখ করেন তিনি। আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই
বিচারকে দাবিয়ে রাখা যাবে না। পরে রাত 1:30টার দিকে রমনা থানায় লিখিত অভিযোগ দেয় এনসিপি। আমাদের যে আইনি পদক্ষেপ, যেটা বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেয়, সেটা আমরা গ্রহণ করেছি। 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এনসিপি নেতাদের। আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় নির্বাচনে আপত্তি নেই জামায়াত ইসলামীর। সোমবার রাজধানীর মগবাজারে আমিরের সঙ্গে কানাডার হাই কমিশনারের বৈঠক শেষে একথা জানান দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঐক্যমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটসহ ঐক্য না হওয়া বিষয়ে ফয়সালা করতে গণভোটের পক্ষে দলটি। জাতীয় নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কানাডার হাইকমিশনার অজিত সিং। বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, গ্রহণযোগ্য করতে আগামী নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও আপত্তি থাকবে না দলটির। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে কানাডা। একথা জানিয়ে জামায়াত বলছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটসহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালার জন্য গণভোট হতে পারে। যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্ত। 10 জনে বলবে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, যারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। চলতি সপ্তাহে জার্মানি ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ, কেটে গেছে সব অনিশ্চয়তা। এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মবক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। দলের কেউ এর সাথে যুক্ত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে কেটে যায় ধোঁয়াশা, অস্বস্তি কাটে রাজনৈতিক মহলেও। আর এই বৈঠকের পর দেশ নির্বাচনী টানালে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসের পর ভোট আয়োজনে আর কোনো সংশয় নেই। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও এনডিএম এর নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা, জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, মবক্রেসির বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে বিএনপি। দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মব জাস্টিসের নামে যা ঘটছে তা গর্হিত এবং এ ঘটনার দায় এড়াতে পারে না কেউ। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে।
সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে পিছিয়ে রংপুর। শতাধিক রাজবাড়ি আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ শিল্প। পরিকল্পনার অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। পরীক্ষার আগেই এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি, এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা পরীক্ষা চালাতে পারবো। পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা, সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন, লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এ সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলো হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে, তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে এই পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের পর শুধু ক্রসফায়ার নয়, গুলি করে নদীতেও ফেলা হয়েছে মরদেহ। হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে। ইটের ভাটা, ট্রেন বা যানবাহনের নিচে ফেলেও হত্যা করা হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিশন বলছে 3 স্তরে বাস্তবায়ন করা হয়েছে গুম। শীর্ষ স্তরে সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন 6টি সংস্থার প্রধানদের। পরে গোয়েন্দা বিভাগ ও ইউনিটের কর্মীরা তা বাস্তবায়ন করেছেন। ভারতের পাশাপাশি গুমের শিকারদের জিজ্ঞাসাবাদ করেছেন মার্কিন গোয়েন্দারাও। মাসুদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনের 15 বছরে দেশে সংগঠিত গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের চ্যাপ্টার 6-এ নিরাপত্তা বাহিনীর ভেতরে যন্ত্রণা, দ্বন্দ্ব, মতবিরোধকে তুলে ধরেছে কমিশন। গুম করতে অস্বীকৃতি জানানো কিংবা ভুক্তভোগীকে সহায়তা করেছেন এমন কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েছিলেন তারা। উল্টো প্রমোশন সহ নানা সুবিধার জন্য জঙ্গি নাটক সাজিয়েছেন অনেকে। তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। সাকসেসফুল অপারেশন তাদের ভাষায় মেরে ফেলেছে এবং সাকসেসফুলি এটা অপারেশনটা কন্ডাক্ট করতে পেরেছে। তখন ওই টিমের মধ্যে টাকাটা বন্টন হতো। তদন্ত কমিশন জানতে পারে ইনজেকশন পুশ করেও হত্যা করা হয়েছে গুমের শিকারদের। পরে মরদেহ গায়েব করতে জ্বালিয়ে দেওয়া হয়েছে ইটভাটায়, ট্রেন ও বাসের নিচেও ফেলে সাজানো হয়েছে দুর্ঘটনার নাটক। ইনজেকশন পুশ করে অজ্ঞান করে মেরে ফেলা, তারপরে নদীতে ফেলে দেওয়া, পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তারপরে যেটা লাশ ভেসে না ওঠে, ইটের ভাটায় ফেলে দেওয়া, ওটা কোনো ট্রেস যাতে না পাওয়া যায়।
আগেই মেরে ফেলতো, চিহ্নিত না করতে পারে, সেই জন্য তারা ট্রেন লাইনে রাখতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুম নিয়ে বাহিনীর মধ্যে অনেকের অস্বস্তি থাকলেও কেউ কথা বলার সাহস করতে পারেনি, কারণ 3 স্তরে গুম বাস্তবায়নের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী, 2য় স্তরে গোয়েন্দা বাহিনীর প্রধানরা, আর 3য় স্তরে বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বরতরা। প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেখান থেকে নানা রকম নির্দেশ আসতো। এবং এরপর হচ্ছে কমান্ড স্ট্রাকচারের যে সর্বোচ্চ পর্যায়ে, যদি আমরা র্যাব ধরি, র্যাবের ডিজি, এডিজি, অপস, ডিজিএফআই এর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিজিএফআই ডিজি, সিটিআইবি ডাইরেক্টর, এইভাবে স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গুম কমিশন যতটুকু শুনেছি, জেনেছি, তারা ভালো কাজ করতেছে, বেশ ভালো কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও ভিতরে যাওয়া উচিত। এই জঘন্য কাজ যেন আর পুনরাবৃত্তি যেন না হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এখনো আগের মতোই দায়মুক্তি সংস্কৃতি ও পূর্ববর্তী কাঠামো বহাল রয়েছে, যা তদন্তে বাধা তৈরি করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। যদিও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন বলে আদালতে দাবি করেন তিনি। আর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, সাবেক সিইসি ঠিকভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। এদিকে নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির ঘটনায় একজনকে আটক করেছে সেনাবাহিনী। দিনের ভোট রাতে কিংবা মৃত ব্যক্তির নামেও ভোটদানের অভিযোগ ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন নিয়ে। প্রহসনমূলক নির্বাচন আয়োজনের অভিযোগে বিএনপির মামলায় গ্রেফতার হয়ে আদালতের কাঠগড়ায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আদালতে পুরোটা সময় বিষণ্ণ দেখা গেছে সাবেক সিইসিকে। হাতকড়া পরানো অবস্থায় জেল হাজত থেকে তোলা হয় এজলাসে। কাঠগড়ায় আরও 2 আসামি নিজেদের মধ্যে কথা বললেও নুরুল হুদা ছিলেন একদমই চুপচাপ। আদালতের রিমান্ড শুনানি শুরু হলে ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার বিষয়ে জানতে চান বিচারক। তখন নিজেকে নির্দোষ দাবি করেন নুরুল হুদা। এরপর ভোটে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা তার এখতিয়ারভুক্ত না। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, নুরুল হুদা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। পরে উভয় পক্ষের শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সারা জাতি সাক্ষী, সে 18 নির্বাচনটা সে কি করেছে, নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। সিসি সাহেব বলেছেন, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং দিনের ভোট রাতের কথা বলা হয়েছে। কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। এদিন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করতে পারে নাই, শুধু বলেছে যে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং আমরা বলেছি উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এছাড়া পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে 2014 ও 24 সালের নির্বাচনে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদেরও খোঁজা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। এই অভিযোগ পেয়ে গত জানুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় 5 সদস্যের কমিটি। তারা জানায়, শেখ হাসিনার নেতৃত্বে ও ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় রাতের ভোট বাস্তবায়ন করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 2018 সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সেই কমিটি। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। 2018 সালে নির্বাচনে সিইসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে গ্রেফতার প্রসঙ্গে দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধান কমিটি চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারে। আমাদের যে অনুসন্ধান দল
রয়েছেন, এইটা তাদের এখতিয়ার। তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন এই পর্যায়ে, সেই উদ্যোগ তারা নেবে। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ তৈরির জন্য জুলাই গণঅভ্যুত্থানে 4 জন স্কাউট জীবন দিয়েছেন, যা বিশ্বের ইতিহাসে বিরল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে স্কাউটদের শাপলা ক্লাব অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজের স্কাউটস জীবনের স্মৃতি রোমন্থন করেন ডক্টর ইউনূস। জানান, 7ম শ্রেণীতে থাকাকালীন স্কাউটের সঙ্গে যুক্ত হন। এরপর নানা কর্মসূচিতে অংশ নিয়ে দেশ বিদেশে ঘুরেছেন। এ সময় তিনি নতুন স্কাউটদের আরও বেশি মনোযোগী হওয়ার নির্দেশ দেন। পরে কাব কার্নিভাল উদ্বোধন করেন। বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং দিয়ে। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো। গানে বাজনায়, উৎসাহে, ফুর্তিতে। ভোরের সময় আরও থাকছে। বর্ষা শুরুতেই কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। 2 মাসে ভিটে মাটি হারিয়েছে 300 পরিবার। হুমকিতে সরকারি বেসরকারি স্থাপনা সহ ফসলি জমি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় গত বছর বিনিয়োগ কমে 13% বেশি। এজন্য নীতি জটিলতা ও সক্ষমতার ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ পরিস্থিতি উন্নতির তাগিদ অর্থনীতিবিদদের। ফাহাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। করোনার অভিঘাত কাটিয়ে উঠলেও জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, দুর্নীতি সহ হালে যোগ হওয়া রাজনৈতিক অস্থিরতায় কমছে এই বিনিয়োগ। গণ অভ্যুত্থানের জেরে 2024 সালে বিগত 3 বছরের তুলনায় সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে, পরিমাণ 127 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় 13% কম। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আকসটাডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিনিয়োগ কমাকে আশঙ্কাজনক উল্লেখ করে বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন ফিকি বলছে, বিশ্বাসযোগ্যতা, বিনিয়োগ নীতিমালার অস্থিতিশীলতা ও সক্ষমতার অভাব এর পেছনে দায়ী। কমাটা আশঙ্কাজনক, এমনিতেই কম, তার উপর আবার কমছে। আপনি দেখবেন যে আমরা হয়তো কখনো বলেছি যে আমি এই জায়গায় এই ট্যাক্স রিবেট দিব, আবার সেটা দেইনি। আমরা এনার্জির কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট করার পর আবার সেটা আমরা অনার করিনি। নীতির ধারাবাহিকতা খুবই জরুরি। কোনো একটা পণ্যে আমি বলেছি যে আমি এই পরিমাণ ট্যাক্স রাখবো, সেটার ভিত্তিতে কিন্তু কেউ আপনার মেশিন লাগাচ্ছে, ফ্যাক্টরি বসাচ্ছে, কিন্তু আপনি যে পরবর্তী এসে বলেন না এটা ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছি, তো তার তো ব্যবসার রিটার্ন আসবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রিজার্ভ পরিস্থিতির উন্নতি ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদের। পলিটিক্যাল যে পট পরিবর্তন হয়েছে, তার সে সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সেটারও কিন্তু খানিকটা প্রভাব এটার মধ্যে আছে। বিশ্ববাসী দেখে যে এই দেশটা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নাহলে আপনার ইনভেস্টমেন্টে আসাটা বা আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন একটা কাজ। এবং এটার সঙ্গে দেখুন, যদি এরকম অবস্থা থাকে যে আমার ব্যালেন্স অফ পেমেন্টসে সমস্যা আছে, বিশেষ করে আমার রিজার্ভ কমে যাচ্ছে বা রিজার্ভের উপরে চাপ আছে, এরকম দেশকে বিনিয়োগকারীরা সাধারণত এড়িয়ে চলতে চেষ্টা করে। পাকিস্তানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসে চায়না থেকে। চায়না বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এখনও যথাযথভাবে আকর্ষণ করতে পারছি না, কারণ এখানে আমাদের
প্রস্তুতির অভাব আছে। বিগত 6 বছরের মধ্যে 2019 সালে সর্বোচ্চ $187 কোটি বিদেশি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিপুল সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে রংপুর অঞ্চলের পর্যটন খাত। অথচ এ অঞ্চলের শতাধিক রাজবাড়ি, নদী, খালবিল আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ পর্যটন শিল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী টেকুমারি জমিদার বাড়ি এখন ডুবে আছে অন্ধকারে। বছরের পর বছর সংস্কারের অভাবে টিকে আছে কিছু ধ্বংসাবশেষ। অথচ এ বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের। আজও জমিদার বাড়ির পূর্ব পাশে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বৃহৎ কাঠগোলাপের গাছ, শোভা ছড়াচ্ছে নীরবে। 1879 সালে নির্মিত তাজহাট জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। অসাধারণ নির্মাণশৈলী, বিশাল পুকুর আর সুশৃঙ্খল বাগান আকর্ষণ করে পর্যটকদের। তবে বিভাগের শতাধিক জমিদার বাড়ি, এমনকি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পৈতৃক বাস্তুভিটাও অনেকটাই অবহেলিত। অন্যান্য ট্যুরিস্ট প্লেসেসে দেখতে পারি যে লাউঞ্জ থাকে, রেস্টরুমস থাকে, কারো বিশ্রামাগার থাকে, কিন্তু এখানে সেটা নাই। ভিতরে হচ্ছে যে মানুষ বসবে, যে চা পানি খাবে, হ্যাঁ, যে রিসোর্ট, হোটেল এগুলো লাগবে, এগুলো নাই। এগুলো হলে আমাদের দূর থেকে যারা দেখতে আসে তাদের জন্য আরো সুবিধা হয়। দেখার জন্য আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে, আমাদের বাইরে যাওয়ার দরকার নাই, কিন্তু এই একমাত্র এই রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই কিন্তু আমাদের হয়তোবা আমরা দেখতে পাইতেছি না বিষয়টা। রংপুর বিভাগের বুক চিরে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনেশ্বরী আর করতোয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং হতে পারে রিভার ট্যুরিজমের সম্ভাবনাময় ক্ষেত্র। এছাড়াও ছোট বড় বন, হাওর, বিল আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে ঘিরেও গড়ে উঠতে পারে পরিবেশ বান্ধব পর্যটন, যা উত্তরাঞ্চলের জন্য হতে পারে এক নতুন দিগন্ত। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের পরিকল্পনা এবং এখানকার উদ্যোক্তাদের আগ্রহ সব মিলে আমরা কিন্তু উত্তরাঞ্চলে একটা সম্ভাবনার চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, এরই মধ্যে এই অঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা প্রশাসনকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, তারা ঐতিহ্যগতভাবে যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলো সংস্কার এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে, যার মাধ্যমে আমরা দেশবাসী তথা বিশ্ববাসীকে এই পর্যটন কেন্দ্রিক আকর্ষণ যেন আমরা করতে পারি। রংপুর বিভাগের ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতিকে ঘিরে পর্যটনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে তা হয়ে উঠতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শক্তি, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বর্ষার শুরুতে পর্যটকের ঢল নামে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। ওয়াচ টাওয়ারের চারপাশ ঘিরে নোঙর করা হয় শত শত নৌযান। পর্যটকরা ঘুরে যাবার পর ওয়াচ টাওয়ারের 1 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্লাস্টিক পণ্য আর ময়লা আবর্জনা। এমনকি হিজল করজ বাগানের গাছের ডালপালাও ভেঙে ফেলেন অনেকে। ঘুরতে আসা মানুষের অসচেতনতায় হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ। ওয়ান টাইম সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে উচ্চ শব্দে গান থেকে শুরু করে সবকিছু নিয়েই আসলে একটা জগা খিচুড়ি হয়ে যায় ওই জায়গাটা। গাছগুলার মাঝে বোটগুলা না লাগায় তাহলে অনেকটাই পরিবেশ ভালো থাকবে। এই অবস্থায় গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। আমরা হাউসবোট মালিক যারা আছেন, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে অঙ্গীকার করেছে তারা তাদের হাউসবোট ওয়াচ টাওয়ার এলাকায় নেবেন না। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। আমরা চাইবো যাতে কিছু টুরিস্ট পুলিশ, তারপরে হচ্ছে আনসার বাহিনী ওইখানে যদি মোতায়েন করা হয়, তাহলে এই যে নীতিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বেশি বলবৎ হবে। গাছ ভেঙে যায় এবং পরিবেশ দূষণ হয়, যেটা প্রশাসন যে দৃষ্টি নিয়েছে এটা আরও আগে নেওয়ার কথা ছিল। প্রতি বছর টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুরের নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বাড়িটিলা, শিমুল বাগান এলাকায় ভ্রমণ করেন লাখো পর্যটক। সময় সংবাদ, সুনামগঞ্জ।
সেন্ট মার্টিন বাঁচাতে পারলেই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে জনমনে তৈরি হওয়া সব জল্পনা কল্পনা কেটে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে মাস্টার প্ল্যান তৈরির চিন্তা করছে সরকার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কাঁচা বাজার পলিথিন মুক্ত করতে পাটের ব্যাগ উৎপাদন করা হবে। সুদিন ফিরে আসছে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশে। পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের বাইরের কোনো মানুষ নেই কোনো কোলাহল। প্রকৃতি নিজের মতো করে অপরূপ সৌন্দর্যে ফিরছে। সকলকে স্বাগত জানাই। পরিবেশ মন্ত্রণালয়ের বিধিনিষেধ ঘিরে বঙ্গোপসাগরের কোলের দ্বীপটি নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। তবে সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলেই কেটে যাবে জনমনের সব শঙ্কা। একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপটি নিয়ে মাস্টার প্ল্যান করার চিন্তা চলছে। সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো। দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দেশের সব শপিং সেন্টার। আর কাঁচা বাজার পলিথিন মুক্ত করতে পাটের ব্যাগ উৎপাদন করা হবে। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে। শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এতে আমাদের পাটকলগুলোও চালু হবে। একই সাথে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কৌশল বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদী তীরে স্থাপনা তৈরি ঠেকানো না গেলে হাজার কোটি টাকার প্রকল্প নিলেও ভাঙন প্রতিরোধ করা যাবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জন মারা গেছেন। এদিকে ডেঙ্গুর প্রকোপের মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। 3 রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যুতে জনমনে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই হার্ট, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন আগে থেকেই। এই যেমন ডিএনসিসি কোভিড হাসপাতালে মারা যাওয়া 2 রোগী ছিলেন অন্য রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 15 জন, যার মধ্যে 7 জনেরই লাগছে আইসিইউ সাপোর্ট। শুধু কোভিড নিয়ে মারা গিয়েছে এখন পর্যন্ত সে ধরনের ঘটনা ঘটেনি। যে 2টো ঘটেছে সেটা কিন্তু আদার সিরিয়াস কোমরবিডিটি ছিল। তারা কিন্তু যদি কোভিড-19 নাও থাকতো তা এমনিতেই তারা অনেক সিরিয়াস ছিল। নিউ ভ্যারিয়েন্টটা যে একেবারে যে মাইল্ড এটাও সরাসরি বলা যাচ্ছে না। আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আতঙ্কিত নয়, কারণ এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া। 3 রোগের লক্ষণ প্রায় একই ধরনের হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন যে কোনো লক্ষণেই নিতে হবে পরামর্শ। অনেক সময় ডেঙ্গু এবং কোভিডের উপসর্গগুলো কিছুটা কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে আসলে আমরা সবসময় টেস্টের মাধ্যমে খুব সহজে আমরা আলাদা করতে পারি। 1 থেকে 2 দিনের বা 3 দিনের যদি জ্বর আসে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন। চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে 2 সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রতি এ নির্দেশ দিয়ে পদক্ষেপের বিষয়ে 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। পুকুর কমে যাওয়ায় রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে বৃষ্টির পানি মজুত করা হয় প্রতিটি বাড়িতে। আর এই জমানো পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা, যার কারণে বরগুনায় প্রায় প্রতিটি বাড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে, জানিয়েছে আইইডিসিআর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
রান্নার রং ও স্বাদ ধরে রাখতে বরগুনায় দশকের পর দশক ধরে ব্যবহার করা হচ্ছে পুকুরের পানি, কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়ন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে জলাশয় ভরাট করায় সংকট দেখা দিয়েছে পানির এ উৎসের। এতে স্থানীয়রা আয়রনযুক্ত গভীর নলকূপের পানি ব্যবহার না করে রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে ড্রামে করে সংরক্ষণ করেন বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি এখন কাল হয়ে দাঁড়িয়েছে বরগুনাবাসীর জন্য। বৃষ্টির পানিতে মূলত খাবারের টেস্ট ভালো আসে আর রংটাও পরিবর্তন হয় না। বৃষ্টির পানি সংরক্ষণেরও সচেতন হওয়ার বিকল্প আমাদের এই অঞ্চলের মানুষের নেই। তো এখন পুকুর নাই দেখে সবাই আসলে বৃষ্টির উপর নির্ভর করেই আসলে পানিটা জমিয়ে রাখে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল। দলের সদস্যরা বলছেন নোংরা পানিতে নয়, এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে। অনুসন্ধানে জেলার প্রায় 95% বৃষ্টির পানি সংরক্ষণের ড্রামে এডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এজন্য সঠিক প্রক্রিয়া না মেনে বৃষ্টির পানি সংরক্ষণকেই দায়ী করছে আইইডিসিআর। মোটামুটি সবগুলো বাড়িতেই কোনো না কোনো পাত্রে, পানির পাত্রে আমরা এডিস মশার লার্ভা বা মশার অন্য কোনো স্তর আমরা এখানে দেখতে পেয়েছি। ডাবের খোসা জাতীয় যে জিনিসগুলো অথবা যেখানে পানি রিজার্ভ হতে পারে ছোট ছোট জায়গাগুলো, এগুলো একটু পরিষ্কার রাখলেও কিছুটা ডেঙ্গু কমে আসবে। সঠিক প্রক্রিয়া অবলম্বন করে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। স্বেচ্ছাসেবীদেরকে আমরা পাঠাচ্ছি, তারা বাসাবাড়িতে যেয়ে কিভাবে পানি সংরক্ষণ করলে এই ডেঙ্গুর লাভরা থাকবে না সে বিষয়টি তাদেরকে বোঝানো হচ্ছে, এবং এর পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের আইনগত ব্যবস্থা যে সুযোগগুলো আছে আমরা সেটা কাজে লাগাবো। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2300 ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে 22 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়েছে। আইসিইউ জীবাণুমুক্ত করতে 72 ঘন্টার জন্য সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারি থেকে শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীর শরীরে ধনুষ্টঙ্কার শনাক্ত হয়। ইন্টেন্সিভ কেয়ার ইনস্টিটিউট ইউনিটে থাকা অন্য রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় অন্যান্য ওয়ার্ডে। একই সঙ্গে টিটেনাস শনাক্ত হওয়া রোগীকে আইসোলেশনে সেন্টারে স্থানান্তর করা হয়। জানানো হয়, পুরো আইসিইউ জীবাণুমুক্ত না করা পর্যন্ত বন্ধ রাখা হবে সেবা। আবাসিক ও একাডেমিক ভবন নির্মাণ সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে দ্রুত সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। সোমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিকল্প আবাসন এবং তার পরিবর্তিতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম, দুটার জন্য আলাদা একটা পরিবেশ, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো, সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি। নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাবো এবং আমাদের আন্দোলন শেষ হবে। 2টা হোস্টেলের আশ্বাস পেয়েছি যে অন্য মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল তাদের দরকার নাই। ঢাকা মেডিকেল কলেজে একটা ছেলেদের একটা মেয়েদের 2টা হোস্টেল হবে, সেটা হইতে একটু টাইম বিং, কিন্তু এই মুহূর্তে যেহেতু খুব জরুরি কিছু হয়ে পড়ছে যে একাডেমিক ভবন এবং হোস্টেল, এইটা শর্ট টাইম কিভাবে হইতে পারে, আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি যে আমরা কোনো নতুন বাড়ি ভাড়া করতে পারি কিনা। অন্তর্বর্তী সরকারের দেয়া আশ্বাসে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন নন এমপিও শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে 3 দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। পরিষদের নেতারা জানান, সরকার আগামী 15 দিনের মধ্যে এমপিও ভুক্তি দৃশ্যমান পদক্ষেপ নেবে এবং বাজেটে বরাদ্দ রাখবে, এমন আশ্বাস পেয়েই কর্মসূচি স্থগিত করা হয়। আসন্ন এইচএসসি ও অর্ধবার্ষিক পরীক্ষা বিবেচনায় নিয়েও তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 15 দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। এই পরিবেশটার জন্য দায়ী শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব। যদি ওনারা আমাদের কথা রাখতো তাহলে আজকে এই পরিস্থিতি দেশবাসীকে দেখতে হতো না। 2 সপ্তাহের মধ্যে যদি সরকার আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করে, তাহলে আমরা কঠিন থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করব।
জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরতি কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। ঢাকাসহ সারা দেশের স্থানীয় কার্যালয় ও কাস্টমস অফিসে সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। মঙ্গল ও বুধবার একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে অপসারণ না করলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে আলাদা দুটো বিভাগ চালু করতে 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদের মুখে তা আগামী 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মাঝে এটি বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করে সরকার। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারিত্ব না থাকায় আবারও কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্যায়ভাবে আমাদের আন্দোলনের সম্মুখ সারির আমাদের মেধাবী অফিসারদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বদলি করে দিয়েছে। সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে এই চেয়ারম্যানকে রেখে কোনো সংস্কার হবে না। সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলম বিরতি পালনের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, দাবি আদায় না হলে আগামীতে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। পদত্যাগ করতে হবে বোর্ড চেয়ারম্যানকেও। আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি। সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। গাজায় বন্ধ হয়নি মৃত্যুর মিছিল, ইসরায়েলের হামলায় নিহত আরও 43 জনেরই প্রাণ গেছে ত্রাণ নিতে গিয়ে। প্রকট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। বর্ষা শুরু হওয়ায় কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। এরই মধ্যে গত 2 মাসে ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়েছে অন্তত 3 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা ও ফসলি জমি। অবশ্য বর্ষায় ভাঙন মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর পানি বাড়ে আর সেই সঙ্গে বাড়ে আতঙ্ক। ভাঙছে অরক্ষিত নদীর পাড়। তাই আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেক বাসিন্দা। প্রতিবছর বর্ষা আসলেই ভাঙন তীব্র হয়ে ওঠে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়। ভাঙন শুরু হলে ঘরবাড়ি সরানোর সময়টুকু পান না নদী পাড়ে মানুষ। তাই এবার একটু আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন নদ নদীর তীরে থাকা বাসিন্দারা। শহ বাড়ি ঘর দুয়ার নদীর মাঝে বিলীন হয়ে গেছে, এখনো নদী ভাঙতেছে। এই বয়সে 16 বার বাড়ি ভাঙলে আমার জীবনে কি থাকে? যতগুলো জমা জমি ভাঙি গেছে, আমি নিশ্চয় পড়ে আছি, আবাদ করে খেতে পারি না। নদীর কাজ হয় না এখানে, আমরা বাড়ি ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম। এদিকে নদ নদীর ভাঙন কবলিত 20টি পয়েন্টের মধ্যে 14টি পয়েন্টে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধের কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ দ্বারা এই ইমার্জেন্সি ভিত্তিতে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরেও যেসব জায়গায় ভাঙন রয়েছে আমরা সেগুলো যাচাই বাছাই করছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়ের দৈর্ঘ্য 350 কিলোমিটারের বেশি। এর মধ্যে অরক্ষিত পাড় রয়েছে 300 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। সংস্কারের অভাবে বেহাল দশা রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। প্রায় দুর্ঘটনায় যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। তবে সংস্কারের বিষয়ে অপ্রতুল বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। প্রশস্ত সড়কে বেশিরভাগ জায়গায় খানাখন্দ, কোথাও উঠে গেছে কার্পেটিং, হেলে ধুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। এর মধ্যে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা, মানুষ আহত হওয়ার সঙ্গে বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। এই রাস্তা বহুদিন থেকে এরকম
প্রতিনিয়ত বহু মানুষের বিপদে পড়ে। একদিন পর পর বেয়ারিং ভাঙে, ঝালাই ভাঙে, এটা ভাঙে, রাস্তার গাড়ি উল্টিয়ে যায়। মেয়রের দায়িত্বে যারা আসছে তারা হয়তোবা শুধু দাপ্তরিক কাজেই ব্যস্ত আছে। আসলে জনগণের স্বার্থে যে সমস্ত কাজ করা সে সমস্ত কাজগুলো আমার কাছে মনে হচ্ছে না যে তারা সঠিকভাবে করতে পারতেছে। তবে সংস্কারের বিষয়ে অপ্রতুল বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের। অতি সম্প্রতি ছোট হলেও আমরা একটি বিশেষ বরাদ্দ পেয়েছি এবং একটি বরাদ্দ পেয়েছি, তো সেটি দিয়ে যদিও আমাদের খুবই অপ্রতুল, কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে কিন্তু কাজ করছি। রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত সড়কটিতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ যাতায়াত করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নীলফামারীতে গ্রামের রাস্তা ও হাট বাজারে সোলার স্ট্রিট লাইটের খুঁটি দেখার মিললেও একটিতেও নেই বাতি। 2019-20 অর্থ বছরে নীলফামারীর 6টি উপজেলার প্রতিটি ইউনিয়নে 50টি করে স্থাপন করা হয়েছিল সোলার লাইট। তবে রক্ষণাবেক্ষণের অভাবে 6 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্ধকারের মধ্যেই পথ চলছেন বাসিন্দারা। অবশ্য বাতিগুলো সচল করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। হাটবাজারের মোড়ে মোড়ে ঠাই দাঁড়িয়ে সোলার প্যানেলের খুঁটি, কিন্তু একটিতেও নেই বাতি। 2019-20 অর্থ বছরে নীলফামারী জেলার 6টি উপজেলার সবকটি ইউনিয়নের গ্রামের প্রধান সড়ক, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাত্রিকালীন চলাচলের সুবিধার জন্য স্থাপন করা হয় সোলার স্ট্রিট লাইট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিঠা অর্থায়নের এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে 50টি করে সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে 6 মাসের মধ্যে নষ্ট হয়। আবারও কয়েকটি খুঁটি চুরিও হয়। খুঁটি থাকলেও বাতি না থাকায় অন্ধকারের মধ্যেই চলতে হয় পথ। এখানে একটা সৌর বিদ্যুৎ ছিল, সরকার থেকে দিয়েছিল, কিছুদিন চলছে। 6 মাসের মধ্যে প্রতিটা প্রায় লাইটগুলো অকেজো হয়ে গেছে। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিলে বলে যে এটা আর হইবে না, এইরকম সেরকম একটা অজুহাত দেখায়। সোলার প্যানেলগুলো পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে এই দাবি জানাচ্ছি। স্ট্রিট সোলার বাতিগুলো সচল করার উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। যাচাই করে দেখছি যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিভাবে রিকভার করা যায়, কিভাবে যে বাতির সুবিধা রাতের বেলা মানুষজনের চলাচলের জন্য। স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে জেলার 60টি ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালসিরি ইউনিয়ন পরিষদ। বিস্ফোরক মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে আছেন চেয়ারম্যান। সরকারি চাল বিক্রির অপরাধে কারাভোগ করেছেন ইউপি সদস্যরা। তাদের মধ্যে 3 নারী সদস্য জামিন পেলেও কার্যালয়ে আসেন না। এমন পরিস্থিতিতে পরিষদের কাজে নেমেছে স্থবিরতা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। চলতি বছরের 26 মে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালসিরি ইউনিয়ন পরিষদের 11 জন সদস্যকে সরকারি চাল বিক্রির দায়ে আটক করে স্থানীয়রা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলে আদালতে পাঠানো হয়। বিচারক 3 নারী সদস্যকে জামিন ও 8 পুরুষ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর কাজে যোগ দেননি জামিন পাওয়া 3 সদস্য। এর আগে 8 মে বিস্ফোরক মামলায় কারাগারে যেতে হয় একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। সম্প্রতি তিনি জামিন পেলে তিনিও কাজে যোগ দেননি। চেয়ারম্যান সহ সব সদস্য অনুপস্থিত থাকায় সরকারি কাজেও এসেছে স্থবিরতা। তালাবদ্ধ বেশিরভাগ কক্ষ। সেবা নিতে এসে বিপাকে পড়ছেন নাগরিকরা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। পরিষদে আছি, যে কাগজপত্র যেগুলো নিব সেটার সেবা পাচ্ছি না। আমাদের ইউনিয়ন অনেক দিন ধরে বিপর্যয়ে পড়ে আছে। যারাই আসুক না কেন যেন কোনো দুর্নীতি বা অনিয়মের মধ্যে কোনো কাজ না হয় এবং সুন্দরভাবে যেন সাধারণ জনগণ আমরা কাজের সেবা ভালোভাবেই পাই। তবে নিয়োগ করা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে দ্রুত সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। 29 মে 2025 তারিখে আমরা একজন প্রশাসককে নিয়োগ দিয়েছি। আশা করছি ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে। 23.73 বর্গ কিলোমিটার আয়তনের ঝলই শালসিরি ইউনিয়নে বাসিন্দার সংখ্যা 26,000-এর বেশি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।
বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামের মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দুই পক্ষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দুই গ্রামের সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। প্রায় 4 ঘণ্টা ব্যাপী অভিযানে দেশীয় অস্ত্র, হাত বোমা সহ 4 জনকে আটক ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে পিস্তলসহ শামীম নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় সোমবার রাত 8:30টার দিকে 1 নম্বর প্ল্যাটফর্মে শামীমের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে তল্লাশি চালানো হয়। এই সময় তার কোমরের পেছনে একটি পিস্তল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে শামীম পুলিশকে জানান অস্ত্রটি তিনি কমলাপুরের শাহজাহানপুর এলাকা থেকে কুড়িয়ে পেয়েছেন। বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিকশার শ্রমিকরা। সোমবার সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। নগরীর সদর রোড সহ 5টি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। দ্রুত এসব যানবাহন বন্ধের দাবি জানান তারা। সভা শেষে শ্রমিকরা একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে ঘের দেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিএফডিসি। সোমবার শহরের কলেজ গেট এলাকায় হ্রদে জাল দিয়ে মাছের প্রজনন ও বিচরণ বাধা সৃষ্টি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবশঙ্কর বসাক। এ সময় 1000 মিটার জাল জব্দ করা হয়, তবে কাউকে পাওয়া যায়নি। এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বিএফডিসি। ঝালকাঠিতে দীর্ঘদিনের অবহেলিত গ্রামীণ ভাঙা সড়ক সংস্কার ও নির্মাণের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। সোমবার বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির প্রতাপ বাজারের সামনে জড়ো হন এলাকাবাসী। মানববন্ধনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কয়েক হাজার মানুষের চলাচলের এই সড়কটি দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, ডাকাত সদস্যরা সদর উপজেলার উত্তর শমসপুর গ্রামের কাপড় ব্যবসায়ী সাগর খার বাড়ির গেট খুলে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে লোহার সিন্দুক খুলে নগদ 2 লাখ টাকা ও 8 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। মোংলায় সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খালে অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বনদস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী সোহেল হোসেন। তাকে ধাওয়া করে এক পর্যায়ে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। জব্দ করা হয় একটি 1 নলা বন্দুক ও তাজা কার্তুজ। আটক সোহেল খুলনার দাকোপ থানার বাসিন্দা। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা দুর্বল হিসেবে দেখতে চান না, কিন্তু সরকার যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে প্রতারণা। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হল রুমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সার্জিস। জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন, সেই জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সাথে, অভ্যুত্থানের ওই রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা। হাত দিয়ে টানলেই উঠে যায় রাস্তার কার্পেটিং। এলাকাবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লার দেবিদ্বারে এলজিইডির একটি সড়কে কার্পেটিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে নিজ এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে সড়কটি পরিদর্শনে যান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরেজমিনে হাসনাত দেখেন মাত্র ৩-৪ দিন আগে করা কার্পেটিং টান দিলেই উঠে আসছে। কোথাও কোথাও বিটুমিন নেই, খোয়া নেই, লাল মাটির ওপরেই ঢালাই করা হয়েছে। পরে তিনি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে ডেকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের জন্য বলেন। চিতুই ফুটের মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিচ্ছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হইছে। বরগুনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার পাথরঘাটা উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে চলে চিকিৎসা সেবা। ক্যাম্পে 3 শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ ছাড়াও জটিল রোগের সেবা ও পরামর্শ দেন। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে প্রশংসা করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীতে চলছে অলিম্পিক ডে র্যালি, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন ফেডারেশনের কয়েকশো ক্রীড়াবিদ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার তামিম হোসেন। তামিম, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু পালিত হচ্ছে অলিম্পিক ডে আজকে। তবে প্রতি বছরের মতো এবারও কিন্তু অলিম্পিক ডেটা উদযাপন হচ্ছে বেশ ঘটা করে। তবে এবারের এই অলিম্পিক ডেটা কিন্তু অনেক বিশেষ, কারণ দীর্ঘদিন পর এই জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্টটা হচ্ছে। আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ফেডারেশন, যেমন জুডো, কারাতে, হকি এবং ক্যারম ফেডারেশন সহ যে কয়টি ফেডারেশন রয়েছে, বেশিরভাগ ফেডারেশন কিন্তু এই ইভেন্টে অংশ নিয়েছেন। শিশু থেকে বৃদ্ধ এবং সংগঠক যারা আছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আসলে আমরা দেখেছি যে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে আসলে বাংলাদেশের ক্রীড়া এই র্যালিডের মাধ্যমে আসলে বাংলাদেশের মানুষের কাছে বার্তা দিতে চান যে খেলাধুলা কতটা প্রয়োজনীয় প্রতিটা মানুষের ক্ষেত্রে। এছাড়া সেনাপ্রধান কিন্তু কিছুক্ষণ আগে সেনাপ্রধান কিন্তু খুব সকালেই এসেছেন এবং তিনি এসে কিন্তু এই র্যালির উদ্বোধন করেন। এবং এই র্যালিটা শুরু হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সেখান থেকেই সেনাপ্রধান অংশগ্রহণকারীদের সঙ্গে একই সাথে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এসেছেন এবং তাদের সঙ্গে কিন্তু তিনি একই সঙ্গে হেরেছেন। এবং এই র্যালিদের যেই প্রধান বার্তা যে এগিয়ে চলো, সেই বার্তাটা কিন্তু আস্তে আস্তে তিনি মুখে বলেছেন। এবং আজকে আমরা বেশ কয়েকজন নারীদেরও এখানে অংশগ্রহণ অনেক বেশি দেখছি। মহিলা ক্রীড়া সংস্থার ক্রীড়াবিদরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তবে নারী ক্রীড়াবিদরা যারা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা এই দিনটাতে আসলে বলতে চান যে আসলে নারীদের ক্রীড়ার জন্য বাংলাদেশ যেন আরও ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে এবং বাংলাদেশের ক্রীড়া যেন নারীদের খেলাধুলার সুযোগটা যেন আরও অনেক বেশি বৃদ্ধি হয়। এছাড়া আমরা যদি বলতে চাই যে আজকের এই
অনুষ্ঠানটি কিন্তু অলিম্পিক ডে অনুষ্ঠানটি যতটা জাঁকজমকপূর্ণ করা যায় তার পুরোটাই কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন করার চেষ্টা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফ্ল্যাগ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে আসলে এই ইয়ার সমাপনী ঘোষণা করছেন। এবং আমরা তো এই বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম থেকে অলিম্পিক ডে র্যালি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অলিম্পিক ডে র্যালির খবর জানাচ্ছিলেন সহকর্মী তামিম হোসেন। যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষে বিশ্ব নজর ঘুরে গেলেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ রুশ হামলা থেমে নেই। সোমবার স্থানীয় সময় সকালে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে আছে বহু মানুষ। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কিয়েভে চালানো হলো ভয়াবহ হামলা। ইউক্রেন জানায় রাশিয়া এদিন রাতে ছুঁড়েছে 352টি ড্রোন ও ডিকয়, 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 5টি ক্রুজ মিসাইল। কিয়েভের অন্তত 6টি জেলায় আঘাত হানে এসব অস্ত্র। আবাসিক ভবন, হাসপাতাল, মেট্রো স্টেশনের প্রবেশপথ সবই লক্ষ্যবস্তু বানানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মারা যান শেপচেঙ্কিভস্কি জেলায়, যেখানে একটি বহুতল ভবনের পুরো প্রবেশপথ ধসে পড়ে। এই হামলায় উত্তরাঞ্চলীয় চেরনিহিভেও ড্রোনের আঘাতে শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। কিয়েভের দক্ষিণ পশ্চিমে বিলা সার্কভা শহরেও ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রাশিয়া এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিক প্রমাণ রয়েছে। তিনি রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়াকে হত্যাকারীদের জোট হিসেবে অভিহিত করেছেন। মস্কোর দাবি কিয়েভের সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা। তবে বাস্তবে ধ্বংস হয়েছে হাসপাতাল, খেলার মাঠ, আবাসিক ভবন, এমনকি বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রেও। গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলায় 28 জন নিহত ও 150 জনের বেশি আহত হন। এবারও সেই ধারা অব্যাহত রেখে কিয়েভের ওপর চাপ বাড়াতে চায় পুতিন প্রশাসন। এদিকে কিয়েভ দাবি করছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি আলোচনাকে ইচ্ছাকৃতভাবে ভেস্তে দিচ্ছে। এর পেছনে রয়েছে নতুন করে ভূখণ্ড দখলের উদ্দেশ্য। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে কলম্বো টেস্ট জয়ের মিশনে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে প্রস্তুতি টাইগারদের। সুস্থ হয়ে ওঠায় পুরোদমে অনুশীলন মিরাজের, ইতিবাচক ফলাফলের আশা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ইসরায়েল, দাবি ডোনাল্ড ট্রাম্পের। 2 মার্কিন ঘাঁটিতে হামলার কয়েক ঘন্টা পর এলো ঘোষণা, এখনও স্বীকার করেনি তেহরান ও তেল আবিব। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করে হামলার অভিযোগ নেতাদের, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পরীক্ষার আগেই সামাজিক মাধ্যমে এইচএসসির প্রশ্নপত্র বিকল্প সেটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বোর্ডের। বারবার এমন ঘটনা এড়াতে সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ। গুম নিয়ে রোমহর্ষক বর্ণনা কমিশনের প্রতিবেদনে। ক্রসফায়ারের পাশাপাশি হত্যা করা হতো ইট ভাটা ট্রেনের নিচে ফেলে, নির্দেশদাতার শীর্ষ পর্যায়ের সাবেক প্রধানমন্ত্রীর নাম। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় 24-এ কমেছে 13% বেশি। নীতি জটিলতা আর সক্ষমতার ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।